আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায়টির নাম হলো গিয়ে পদার্থের অবস্থা। তো আস্তে আস্তে আমরা শুরু করি। দেখেন, আপনাদের প্রথম লাইনেই দেওয়া আছে যে পদার্থ কি? পদার্থ হলো গিয়ে এমন একটা জিনিস যার ভর আছে এবং জায়গা দখল করে। ধরেন একটা পদার্থ, ধরেন একটা বই বা একটা ইট, ইটই ধরেন, ইট, ইট, ইট একটা পদার্থ। ইট একটা পদার্থ, ঠিক আছে, ইটের ভর আছে, ইটের ভর আধা কেজি, 1 কেজি, যে কোনো একটা ভর তো আছে। জায়গা দখল করে, জায়গা দখল করে, হ্যাঁ, একটা মাটির উপরে এই এতটুকু জায়গায় এই জায়গাটা দখল করতেছে না, জায়গা দখল করে। এই জায়গা দখল করা মানেই হলো গিয়ে, কলম তো কালি শেষ, যে এই জায়গা দখল করা মানে হলো গিয়ে আয়তন, আয়তন বা ভলিউম। বুঝাইতে পারছি? তার মানে কি পদার্থ কি, যদি বলে আপনাকে কয়ের ভিতরে যে পদার্থ কি, তাহলে আপনি আপনার অ্যান্সার হবে গিয়ে পদার্থ হলো গিয়ে এরকম একটা জিনিস যার ভর আছে এবং জায়গা দখল করে বা আয়তন আছে। তার মানে কি পদার্থের ভর আছে আর আয়তন আছে। কোন একটা জিনিস পদার্থ হইতে পারবে না যদি ওর ভর আর আয়তন না থাকে, শেষ। এখন দেখেন, পদার্থ, পদার্থ কি কি পদার্থ হতে পারে? কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, বায়বীয় পদার্থ হতে পারে। কঠিন পদার্থ, এই যে ইটের সংজ্ঞা দিলাম, ইট একটা কঠিন পদার্থ। তরল পদার্থের সংজ্ঞা দিলাম, তরল একটা লিকুইড পদার্থ, মানে লিকুইড। পানি, পানি একটা তরল পদার্থ। গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো একটা গ্যাসীয়, সবগুলোই তো পদার্থ। তার মানে তিনটা আলাদা আলাদা জিনিসটা, তার মানে প্রত্যেকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। কঠিনের থেকে তরলের ভিতরে কিছু কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে, যার কারণে এটা তরল, নাহলে এটা তো কঠিনই হয়ে যেত। আবার তরলের থেকে বায়বীয় কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে, যার কারণে এটা তরল, এটা বায়বীয়। বুঝাইতে পারছি? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন, কক্ষ তাপমাত্রা। আপনাদের কক্ষ তাপমাত্রা বলতে বোঝায় যে রুমের তাপমাত্রা। রুমের তাপমাত্রাটা কি? রুমের তাপমাত্রা লেগে যে আমি যেই ঘরটায় আছি, এই ঘরটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াসে স্ট্যান্ডার্ড রুমের তাপমাত্রা ধরা হয়। ধরেন আমি যেই ঘরটায় আছি, এই ঘরের ভিতরে শীতও না, গরমও না, এত বেশি না, সব নর্মাল, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা। আর রুমের টেম্পারেচার, এই যে আপনাদের পরীক্ষা ইয়ার ভিতরে, বইয়ের ভিতরে দেওয়া থাকে, কক্ষ তাপমাত্রায় কোনো কোনো জিনিস গ্যাসীয়, কক্ষ তাপমাত্রায় কোনো কোনো জিনিস লিকুইড, কোনো কোনো জিনিস সলিড। এটার মানে কি? কক্ষ তাপমাত্রা মানে কি আপনার রুমের ভিতরে, রুমের ভিতরে লবণ রেখে দিচ্ছেন। লবণ কি? কঠিন পদার্থ আছে, কঠিন কঠিন আকার থাকতেছে। রুমের ভিতরে পানি রেখে দিবেন, পানি কিন্তু তরল অবস্থায় থাকে। কিন্তু এটা যদি পানিটাই যদি ফ্রিজে নিয়ে নেন, তাহলে কিন্তু কঠিন অবস্থায় কঠিন অবস্থায় রূপান্তর হয়। বুঝাইতে পারছি? তার মানে কি রুম টেম্পারেচারে পানি লিকুইড অবস্থায় থাকে। বুঝাইতে পারছি? এই কারণেই একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে যে রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি। এই কক্ষ মানে রুম, রুম মানে টেম্পারেচার। এখন দেখেন, তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল ও বায়বীয় পদার্থে রূপান্তর করা যায়। এটা আপনাকে ফার্স্ট অধ্যায়ে দেখানো হয়েছে। এখন দেখেন, ধরেন আপনার একটা পাত্র নিলেন, পাত্র, পাত্র নিয়ে পাত্রের ভিতরে পানি বললেন, পানি বললেন, এটা রুমের ভিতরে। কোন জায়গায়? রুমে, রুমে আছেন, রুমের ভিতরে কি করলেন? পানি বললেন। এখন পানিটায়, এই যে পানিটা H2O, পানিটা কি অবস্থায় আছে? লিকুইড অবস্থায়। রুম টেম্পারেচারে পানি কি থাকে? লিকুইড অবস্থায় থাকে। এই পানিটারই যদি আপনি ফ্রিজে ঢুকান, ফ্রিজে ঢুকানোর পরে দেখবেন যে এই পানিটা এরকম শক্ত, বরফ হয়ে গেছে, বরফ, বরফ হয়ে গেছে। তার মানে আপনি কি করছেন এই জায়গায়? আপনি এই জায়গায় কি করছেন? 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছেন। তার মানে কি করছেন? তাপমাত্রাটা কমাইছেন। 0 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া মানে কি তাপমাত্রাটা কমানো। এটা নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে আসিল পানি তরল অবস্থায়, কিন্তু আপনি যখন তাপমাত্রা কমাই দিচ্ছেন, তখন এটা কি হয়েছে? বরফ হয়ে গেছে। বরফটা কি? বরফটাও পানি, কিন্তু পানির সলিড ফর্ম, মানে কঠিন ফর্ম। এখন দেখেন, আবার এই বরফটারই, এই পানিটারই আপনি কি করছেন? করছেন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করলেন? উত্তপ্ত করলেন, মানে তাপমাত্রা বাড়াই দিচ্ছেন। এই জায়গায় কি করছেন? তাপমাত্রা বাড়াই দিচ্ছেন। তাপমাত্রা বাড়াই দেওয়া মানে কি? এটা মনে করেন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, আপনি 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ উত্তপ্ত করতেছেন, মানে পানি ফুটাইতেছেন। ফুটাইতে ফুটাইতে দেখবেন যে আপনার এই পাত্রটা খালি হয়ে গেছে। এই যে এই পাত্রটা না, এই পাত্রটা খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, এর ভিতরে কিছু নাই। কিছু নাই মানে কি? এই যে পাত্রের যে পানিগুলো ছিল, পানিগুলা বাতাস আছে না, এই বাতাসের সাথে মিশে গেছে। বাতাসের সাথে মিশে যাওয়া মানে কি? বাতাসের ভিতরে H2O গুলো আছে, H2O গুলো গ্যাস অবস্থায় আছে বাতাসের মধ্যে, কারণ পাত্রের ভিতরে নাই। কারণ এটা যত তাপ দিবেন, তাপ দেওয়ার কারণে কি হয়েছে? এই জিনিসটা তরল থেকে বায়বীয় পদার্থ হয়ে গেছে, এবং বাতাসের ভিতরে এই পানিগুলো গ্যাস আকার অবস্থায় থাকে। এই বাতাসের ভিতরে গ্যাস আকার অবস্থায় থাকার কারণে পানিকে বলা হয় জলীয় বাষ্প। এই পানিকে বলা হয় জলীয় বাষ্প। জলীয় বাষ্প, বাষ্প মানে কি? গ্যাস, এটা তো জানি আমরা, সমস্যা নাই। এটা জলীয়, জলীয় মানে কি? জলীয় থেকে জল, জল মানে কি? H2O। H2O যখন গ্যাসিয়াস ফর্মে থাকে, তখন সেটাকে বলা হয় জলীয় বাষ্প। ওইটা বাতাসে, বাতাসের ভিতরে অফুরন্ত জলীয় বাষ্প থাকেই। বুঝাইতে পারছি? তো এই ছিল এতটুকু। এর পরবর্তীতে আমরা কঠিন, তরল ও বায়বীয়র ভিতরে পার্থক্য কি সেটা নিয়ে পড়ব। এখন আমরা দেখব
যে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্যগুলা কি কি, কি কি বৈশিষ্ট্যের কারণে একটা পদার্থ কঠিন হয়, একটা পদার্থ তরল পদার্থ হয়, একটা পদার্থ বায়বীয় পদার্থ হয়। তো আস্তে আস্তে আমরা শুরু করি, বিসমিল্লাহ। দেখেন, এই কঠিন, তরল ও বায়বীয় পদার্থ পড়ার আগে আমরা প্রথমেই পড়ছি যে পদার্থ কি। একটা জিনিস পদার্থ হইতে গেলে তার কি কি থাকতে হবে, তার ভর থাকতে হবে, তার আয়তন থাকতে হবে। বুঝাইতে পারছি? আয়তন মানে কি, ওই যে জায়গাটা দখল করবে। বুঝাইতে পারছি? তার মানে কি, তিনোটাই যেহেতু পদার্থ, তিনজনেরই সেম জিনিস থাকবে, ভর থাকবে, তিনজনের ভর থাকবে, তিনজনের আয়তন থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? এখন দেখেন, তিনজনের ভর থাকবে, তিনজনের আয়তন থাকবে। এখন আমরা আস্তে আস্তে একটা একটা শুরু করি। কঠিন পদার্থ, কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ দেন লোহার টুকরা, ধরেন এটা একটা লোহার টুকরা, লোহা, লোহার টুকরা, লোহার টুকরা, ঠিক আছে, লোহার টুকরা একটা পদার্থ। এখানে অসংখ্য কি আছে, এই যে ছোট 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 অসংখ্য কণা দিয়া একটা লোহার টুকরা তৈরি। এই কণাগুলো যদি আপনি জুম করে দেখেন তাহলে দেখবেন যে আয়রনের কণা। বুঝাইতে পারছি? আয়রনটাই পরমাণু, মানে এই পরমাণু দিয়া এই লোহার টুকরাটা তৈরি। পরমাণুর এই কণা বলা হয়, আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো, জাস্ট বুঝার সুবিধাতে। তার মানে কি, কঠিন পদার্থ একটা লোহা টুকরা, লোহা টুকরার ভর আছে আছে, লোহার টুকরা যে জায়গায় রাখবেন ওই অতটুকু জায়গা তো দখল করবে, তার মানে আয়তন আছে। এখন দেখেন তরল পদার্থ, তরল পদার্থ আসলেই ডাইরেক্ট পানির কথা মনে করবেন। পানি, পানির ভর আছে ভাই, পানির ভর আছে। কিন্তু আমরা পানি মাপি লিটারে, এই যে আয়তন, আয়তন লিটার, লিটারে আমরা পানি মাপি। কি তরল পদার্থ উদাহরণ হলে গিয়ে পানি। এখন দেখেন পানির ভর আছে, ভর আছে, পানির একটা ভর আছে, পানির আয়তন আছে, হ্যাঁ আয়তন আছে, এবং আমরা এই আয়তন দিয়ে পানি মাপি, পরিমাপ করি, পরিমাপ করি, পরিমাপ করি। আয়তনটা আমরা পানি দিয়ে, পানির আয়তন বা তরলের আয়তন লিটার দিয়ে পরিমাপ করি, মানে আয়তন দিয়ে তরলের পরিমাণ মানে পানির পরিমাণ আমরা লিটার দিয়ে পরিমাপ করি। যেমন একটা বোতল, মনে করেন একটা বোতল, এই বোতলটা 1 লিটার আছে, আপনি গিয়া বাজারে গিয়ে বলেন যে আমাকে 1 লিটার পানি দেন, তার মানে কি করবো, বা 1 লিটার তেল দেন, এই বোতলটা পরিপূর্ণ করে দিব। তার মানে কি, আপনি বোতলের যতটুকু জায়গা আছে ওই জায়গা পরিমাণ পানি দিতে চাইতেছেন, ওই ওজন পরিমাণ না। আমি বুঝাইতে পারছি? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই কারণে আমরা কি করি, তরল পদার্থগুলা লিটার বা আয়তন হিসাবে পরিমাপ করি। আরো বিস্তারিত আলোচনা আছে ওটা নিয়ে, ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন দেখেন তরল পদার্থের আয়তনে কিছু জিনিস আছে। এই যে একটা মনে করেন, এটা একটা কি, এটা একটা গ্লাস, যেটা পানি খাই আমরা। গ্লাসের ভিতরে দেখেন পানি পুরো পূর্ণ, মনে করেন 1 লিটার পানি আছে। এই যে গ্লাসের উপরে এটা একটা ঢাকনা, ঢাকনা কি করলাম, ঢাকনা, আচ্ছা ঢাকনা বানান ঠিক আছে তো, ঢাকনা, হ্যাঁ। এই ঢাকনা দিয়ে কি করলাম, গ্লাসটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণে দেখলাম যে এই এতটুকু পরিমাণ 1 লিটার পানি আছে, তার মানে এই পুরো জায়গাটার ভিতরে যতটুকু পানি আছে ততটুকু 1 লিটার। এখন এই গ্লাসটা ডাবল বড় গ্লাস নিলাম, নিয়ে এই পানিটা কি করলাম, এই পানিটা এই জায়গায় ডাইলা দিলাম, ডাইলা দিয়ে কি করলাম, উপরে মাথাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে ভাই এই 1 লিটার পানি যতটুকু জায়গা দখল করছে, এই জায়গায় 1 লিটার পানি ততটুকু জায়গায় দখল করছে। আয়তনের কোনো চেঞ্জ আসে নাই, আয়তনের কোনো চেঞ্জ আসে নাই। এরকম হয় নাই যে 1 লিটার পানি এই জায়গায় ঢালছি এতটুকু বড় হয়ে গেছে। কারণ কি, গ্লাস এইটাই ছিল, গ্লাসটার মাথাটা আরো বড় করেছি, ডাবল করে দিচ্ছি। বুঝাইতে পারছি? তার মানে আয়তন যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে তরল পদার্থের আয়তন নির্দিষ্ট। ওকে। এখন দেখেন বায়বীয় পদার্থে সেম জিনিসই হয়, কিন্তু সমস্যা লেগে এই জায়গায়, এই যে আয়তন, এই যে দেখেন একটা সিলিন্ডার, মনে করেন এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার, আমরা সবাই জানি যে সিলিন্ডারের ভিতরে কি থাকে, গ্যাস থাকে। সিলিন্ডারের ভিতরে গ্যাস, আমি ধরলাম আমরা সিলিন্ডারের ভিতরে মিথেন গ্যাস আছে। এই যে দেখেন গ্যাসের অণুগুলা ছোটাছুটি করে, একটু দূরে থাকে। গ্যাসের অণুগুলা মুক্তভাবে ছোটাছুটি করতে পারে অনেক বেশি, এদের ভিতরে আন্তঃকোণ আকর্ষণ অনেক কম। এগুলো নিয়ে আলোচনা করবো। এখন দেখেন একটু বুঝার সুবিধার্থে, যে এই জায়গায় এই যে গ্যাসের অণুগুলো সব জায়গায় আছে। এখন যদি এই পাত্রটাকে আমরা ডাবল করি, ডাবল করলে ধরেন এতটুকু তো হওয়ার কথা, এই যে এতটুকু পরিমাণ গ্যাস থাকার কথা, এটা ডাবল করার পর দেখলাম যে পুরো পুরো পাত্রটাই ভরে ফেলছে। হাই ভাই, এটা তো থাকার কথা, এটা তো পানির মতন ব্যবহার করা দরকার উচিত, পানির মতন ব্যবহার করা উচিত ছিল না, মানে কি কয় বিহেভ করা উচিত ছিল না। এই এতটুকু আছে, এতটুকুই নিবে, বাদ বাকিটি খালি থাকবো না। ওরা কি করলো, আপনি যত বড়ই পাত্র নেন পুরো পাত্রে ছড়াই যাবে। তার মানে কি, ভিটা, এই যে ভিটা কি হলো, চেঞ্জ হয়ে গেল, আয়তনটা চেঞ্জ হয়ে গেল, পাত্রের পুরো জায়গাটা দখল করছে। গ্যাসটা কি করছে, পাত্রের পুরো জায়গাটা দখল করছে। এই কারণেই বলা হয় গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই। আয়তন নাই না এরকম, আয়তন আছে কিন্তু নির্দিষ্ট নাই, নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন নাই। যে কোনো পাত্রে কি করবো, পুরো পাত্রের জায়গাটা দখল করব, পুরো পাত্রের জায়গা, পুরো পাত্রের জায়গাটা কি করবে, দখল করবে। বুঝাইতে পারছি? এর নির্দিষ্ট আয়তন নাই, কিন্তু পুরো পাত্রের জায়গাটা দখল করবে। এখন দেখেন আরেকটু দ্বিতীয় নাম্বার কনসেপ্ট হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। আন্তঃকণা মানে কি, আন্ত মানে একে অপর, একে অপর, একে অপর। আরেকটা টার্ম পাবেন অন্ত, অন্ত, অন্ত মানে নিজের ভিতরে ভাই, নিজের ভিতরে, নিজের, নিজের ভিতরে, ভিতরে ভিতরে ভিতরে, তার মানে একটা মানুষের ভিতরে যা জিনিস আছে সেগুলো অন্ত। আর আন্ত মানে কি,
মানে দুইটা পরমাণুর ভিতরে কাহিনী হবে একে অপর, মনে করেন একটা পরমাণু আরেকটা পরমাণু, দুইটা পরমাণুর ভিতরে যে সম্পর্ক সেটা হলো অন্তকণার সম্পর্ক, বুঝতে পারছি? এখন এর ভিতরে যা আছে, এই একটা পরমাণুর ভিতরে যা সম্পর্ক আছে সেটা হলো অন্তঃসম্পর্ক, আর একে অপরের ভিতরে যে সম্পর্কটা সেটা হলো গিয়ে আন্তঃসম্পর্ক। এখন আন্তঃকোণ আকর্ষণ শক্তি কাকে বলে? এই যে একটা লোহার রড বা লোহার টুকরা, লোহার টুকরাকে যদি আমরা একটু আঁকি, মনে করেন এটা লোহার টুকরা, লোহার টুকরার দিকে যদি তাকাই, এই যে এরকম ছোট্ট ছোট্ট কি কণা থাকে, এক ছোট ছোট কণা দিয়ে এই পদার্থটা তৈরি, ছোট্ট ছোট কণা দিয়ে পদার্থটা তৈরি না? এই যে কণাগুলা, এই কণাগুলো যদি আপনি জুম করে তাকান, গিয়ে দেখবেন যে আয়রন, এই যে একটা আয়রন, এই একটা আয়রন, এই যে গুল জিনিসটা, এটা কি করলাম, বার করলাম, এই একটা আয়রন, এই যে আরেকটা আয়রন, এই আয়রন গুলা, এই দুইটা আয়রন, এটা একটু বড় এঁকে ফেলছি, আচ্ছা দাঁড়ান, এই যে এবার রাখলাম, হ্যাঁ, এই যে একটা আয়রন, এই যে একটা আয়রন, দুইটা একদম কাছাকাছি লাগে আছে না? দূরত্ব বেশি, এদের কি দূরত্ব অনেক বেশি? দূরত্ব কম। দূরত্ব কম কেন? আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি থাকলে দূরত্ব কমই থাকবে। আকর্ষণ, আকর্ষণ কি? আকর্ষণ, তাদের দুইজনের ভিতরে আকর্ষণ কি? আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি থাকলে যে দূরত্ব কম থাকে, এই কারণেই দুইটা কণার ভিতরে যে সম্পর্ক আকর্ষণ, এই আকর্ষণটা বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে ডিস্টেন্স, এই ছোটটুকু, এটাই বলা হয় আন্তঃকণা দূরত্ব, বুঝাইতে পারছি? তো আন্তঃকণা দূরত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ অনেক বেশি, বেশি থাকার কারণে কি হয়েছে, ওরা একটা আরেকটার সাথে কি অনেক হাইলি ভাবে লাইগা থাকে, লাইগা থাকার কারণে কি হয়, যে দূরত্ব অনেক কম থাকে। সেম জিনিসের দেখেন, এর আন্তঃকণা আকর্ষণ কম, কম কেন দেখেন, আপনি পানির অণু, একটা গ্লাসের ভিতরে এতটুকু পরিমাণ পানি ভরা, এই পুরো পানি ভরা না? এখন এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই ছোট্ট 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 H2O আছে। আমরা যদি এটাকে জুম করে দেখি, এই যে এরকম 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 এই গুলগুল পাবেন, এই গুলগুলো জিনিসগুলো কি কি জানেন? এই গুলগুলো জিনিসগুলো হলো H2O, পানির অণু। এই জিনিসগুলো হলো পানির অণু, এটাও পানির অণু। এখন দেখেন, আপনি ভালো মতন চাইয়া দেখেন, কঠিন পদার্থে একটা অণু আর একটা অণুর ভিতরে, বা একটা পরমাণু এখন এখন আমরা অণু পরমাণু চিন্তা ভাবনা না করি, এটা কণা ধরি, এই কণা আর এই কণা, এই দুইটা কণার ভিতরে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মোটামুটি বেশি। কি মোটামুটি বেশি? মোটামুটি কি একটু বেশি, বেশি কঠিন পদার্থের থেকে বেশি। তার মানে কি, যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে তো আকর্ষণ কমই হবে, বুঝাইতে পারিনি? আকর্ষণ কম, আকর্ষণ কম থাকার কারণে এটা তরল পদার্থ, বুঝাইতে পারছি? এদের ভিতরে যদি আকর্ষণ বেশি থাকতো, একটা কোণা আরেকটা কোণার ভিতরে আকর্ষণ বেশি থাকতো, তাহলে এটা কঠিন পদার্থ হইতো। কিন্তু আকর্ষণ কম, এই কারণে কি হলো, এটা তরল পদার্থ। এখন দেখেন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, ধরেন একটা সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে যদি আপনি গ্যাস রাখেন, দেখবেন একটা কোণা এই জায়গায়, একটা কোণা এই জায়গায়, আরেকটা কোণা এই জায়গায়, একটা কোণা এই জায়গায়, মানে এদের ভিতরে আকর্ষণ নাই গা, এদের ভিতরে আকর্ষণ নাই বললেই চলে। আকর্ষণ, আকর্ষণ একদম কম, একদম কম, আকর্ষণ একদম কম। কেন আকর্ষণ কম? এই আকর্ষণ কমটা কেন? কারণ এরা অনেক বেশি দূরে থাকে, অনেক বেশি দূরে থাকে। তার মানে কি, এদের আকর্ষণ কম মানে কি, দূরত্ব কম, দূরত্ব বেশি, সরি দূরত্ব বেশি, দূরত্ব বেশি। এখন আমি এটা কিভাবে মনে রাখলাম, কার আকর্ষণ কম দূরত্ব বেশি? যারা পাম মারে, মনে রাখবেন, গ্যাসই তো পাম মারে। এই যে দেখেন পাম মারে, এই পামওয়ালা মানুষ যারা, এই পাম মারা লোক কি করে, পাম মারে, পাম মারা লোক, পাম মারা লোকদের থেকে আমি একটু বেশি দূরে থাকি, পাম মারা লোকদের থেকে বেশি দূরে থাকি, বেশি দূরে থাকা উচিত, দূরে থাকি। তার মানে এই এই জিনিসটা, এই লাইনটা যদি মনে থাকে, পাম মারা লোক, তার মানে কি, গ্যাসের দূরত্ব সবচেয়ে বেশি। দূরত্ব বেশি হলে কি, ওদের ভিতরে আকর্ষণ থাকবে না, ওরে দেখলে দেখলাম, না দেখলে নাই, আরে ওইসে ঠিক আছে, ও বাচ্চা থাকলে থাকলো, না থাকলে নাই, এরকম একটা অবস্থা, বুঝাইতে পারছি? এখন এতটুকু যাওয়ার পরে আর একটা ছোট্ট একটা কনসেপ্ট, এই আন্তঃকোণা আকর্ষণ শক্তি এবং এই আন্তঃকোণা আকর্ষণ শক্তি নিয়ে পরবর্তী যে টপিকটা, ওই টপিকটা পুরো এই আন্তঃকোণা আকর্ষণ শক্তি নিয়ে। আপাতত জাস্ট বুঝেন যে এই জিনিসটা কি। এখন দেখেন 3 নাম্বার টপিক, 3 নাম্বার জিনিসটা হলো গিয়া, যদি আমরা তাপ দেই, যে টেম্পারেচার, তাপমাত্রা দেই, তাপমাত্রা দিলে আয়তনটা বাড়ে, কিন্তু অনেক কম বাড়ে, অনেক কম, অনেক কম। ধরেন এই যে লোহাটারে এই জায়গায় দেখা যাবে কিনা, এখানে লিখি, ধরেন এই যে লোহার টুকরার ভিতরে কি কি আছে, এই যে ছোট্ট 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 কোণা আছে না, কোণাগুলোর ভিতরে আকর্ষণ বেশি। এখন যদি আপনি ভিতর দিয়ে এই যে তাপ দেন, আগুন জ্বালাই দেন আর তাপ দেন, তাপ দিলে কি হবে, এই কণাগুলা একে অপর থেকে দূরে সরার চেষ্টা করবে, কি করবে, দূরে সরার চেষ্টা করবে।
দেখা গেল গিয়ে যে এই জিনিসটা এতটুকু ছিল, এটা হয়তোবা একটু বড় হইয়া এই যে একটু বড় হইয়া এরকম হইতে পারে। তার মানে কি আয়তন প্রথমে যা আয়তন ছিল, পরবর্তীতে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এই বি নট, এই যে এটার আয়তন লাগে বি নট, আর এই ভিতরের আয়তনটা লাগে ভি ভি বুঝাইতে পারছি? এই কণাগুলো যখন আগুন দেন, আগুন দিলে কি হয় দেখাই। এই যে এই কণা আর এই কণা একদম লাইট আছে না, আগুন দিলে কি হয়, এই কণাগুলো দূরে যাইতে চায়, দূরে যাইতে চায়। হয়তো বা এই জায়গা থেকে এই জায়গায় এসে পড়ছে, একটু বেশি দূরে গেছে না, কিন্তু চাইলে আরো বেশি দূরে যাইতে পারতো। কিন্তু এদের ভিতরে আকর্ষণটা, এই আকর্ষণ 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 অনেক বেশি, অনেক বেশি থাকার কারণে কি হয়, আয়তনটা অনেক কম চেঞ্জ হয়। আয়তন চেঞ্জ হয় কিন্তু অনেক কম, বুঝাইতে পারছি? এখন দেখেন এইটার 3 নাম্বার, এর তিন নাম্বারে হলো গিয়ে তরল পদার্থ। তরল পদার্থের ভিতরে যখন আপনি কি করেন, তাপ দেন, মনে করেন তরল পদার্থের কণাগুলা একে অপরের থেকে একটু বেশি দূরে থাকে। এখানে 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 ধরেন একটু বেশি দূরে আছে না, কঠিন পদার্থের গুলো তো লাগিয়েছিল, এখন এগুলো একটু বেশি দূরে, তার মানে ওদের ভিতরে আকর্ষণটা কম। এখন যদি আপনি কঠিন পদার্থে তাপ দেন, তাপ তাপ দিলে কি হবে জানেননি, এইগুলো আরো দূরে যাবে, এটা আরেকটু দূরে যাবে, এটা আরেকটু দূরে যাবে, এটা আরেকটু দূরে যাবে, মানে দূরে যাবে। দূরে যাওয়ার কারণে কি হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। মনে করেন পানির আয়তনটা যতটুকু ছিল, ওই অতটুকু না থেকে আরেকটু বড় হবে। বড় হলে কি হবে, আয়তনটা চেঞ্জ হবে। তার মানে কি এই জায়গায় যদি তাপমাত্রা দেন, আয়তনটা বৃদ্ধি পাবে, কিন্তু কঠিনের থেকে বেশি, কঠিন থেকে বেশি, কঠিন থেকে বেশি বেশি। এখন দেখেন তাহলে গ্যাসেরটা কি হবে, ভাই গ্যাসেরটা তো কি বলবো আর, গ্যাস এনও থাকে একটা, এই জায়গায় থাকে একটা, এই জায়গায় থাকে একটা। এর যদি তাপ দেন ভাই, ওরে খুঁজে পাবে না, ওর আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, বেশি, সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তাপমাত্রা দিলে। তাপমাত্রা যদি দেওয়া হয়, সবচেয়ে বেশি বৃদ্ধি পায় গ্যাসের, বুঝাইতে পারছি? এই যে দেখেন, তার মানে কি এই ছিল পুরা কঠিন তরল ও বায়ুর ভিতরে পার্থক্য। এই যে এইটার পানির, ও সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই তিনোটারই দেখেন নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে। কিন্তু এই যে লোহার একটা আকার আছে না, তার মানে কি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই। ধরেন একটা জেলি কিনছেন, জেলিটা চারকোনা হচ্ছে একটা বক্সের মতো, হ্যাঁ, জেলি 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 কিনছেন, জেলি একটা তরল পদার্থ। এখন জেলিটা কেনার পরে দেখলেন যে আপনার জেলি অনেকগুলা কিনছেন, এই অনেকগুলো জেলি রাখা একটু বেজাল। আপনি কি করছেন, আইসক্রিম একটা বক্স, এরকম একটা বক্সের ভিতরে সবগুলা জেলি একরকম রাখিয়েছেন, রাখা দেওয়ার কারণে কি এই পাত্রের পুরো আকারটা ধারণ করে হয়েছে। তার মানে কি আকার আকার চেঞ্জ হয়েছে, আকার আকার চেঞ্জ, বুঝতে পারছি? তরল পদার্থের কি হয়, আকারটা চেঞ্জ হয়। আর এইটার গ্যাসীয় পদার্থের ভিতরে আকার চেঞ্জ হয়। দেখেন এরও নির্দিষ্ট কোনো আকার নাই, এর নির্দিষ্ট আকার আছে, তার মানে কি এর নির্দিষ্ট আকার নাই, আকার নাই, এরও আকার নাই, এরও আকার নাই, আকার নাই। যে কোনো কিছুর কাঠামো গঠন করে ফেলতে পারে। যেমন দেখেন এই যে বেলুন, বেলুন ফুলাইবেন, বেলুনের এই যে এই এতটুকু এই আয়তনটা ধারণ করবে। বেলুন যদি বক্স আকার একটা বেলুন হয়, তবে বক্স আকারের বেলুনের আকার ধারণ করবে, মানে নির্দিষ্ট কোনো সাইজ বা আকার নাই, বুঝাইতে পারছি? এই ছিল কঠিন তরল ও বায়ুর ভিতরে পার্থক্য। পরবর্তী কনসেপ্টে আমরা এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটার যত ডেপ যাওয়া যায় অত ডেপ যাবো ইনশাল্লাহ। এই যে এই নিচের দুইটা কনসেপ্ট আপনি এখন না বুঝলেও চলবে, পরবর্তী ক্লাস আরো ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। ওকে, এখন আমরা দেখবো আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, এবং আমাদের অনেক পেশ লাগে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃ আণবিক আকর্ষণ শক্তি, এই দুইটা কি, মাঝে মধ্যে পেশ লাগে, কণা কি, পরমাণু কি, অণু কি, এত পেশ কেন? তো এই জিনিসটা আমি আস্তে আস্তে ক্লিয়ার করি। তো শুরু করি। দেখেন আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা মানে কি, একটা কণা একটা কণা, দুইটা কণার ভিতরে যে আকর্ষণ, সেই আকর্ষণকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এই যে নামটা মনে রাখবেন, আন্তঃকণা আকর্ষণ। এই কণা আর এই কণা, দুইটা কণার ভিতরে যে আকর্ষণ, সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। কণা কি, কণা পরমাণু হইতে পারে, একটা অণু হইতে পারে। পরমাণু কি, একটা কার্বন, কার্বন একটা পরমাণু। অণু কি, একটা পানি, পানি একটা অণু। কার্বন আয়রন, আয়রন একটা পরমাণু, বুঝাইতে পারছি? তো কণা পরমাণু হইতে পারে, অণু হইতে পারে। এই যে দুইটা কণা, দুইটা কণার ভিতরে আকর্ষণ যদি অনেক কম হয়, তাহলে সেটা কঠিন পদার্থ, যদি একটু বেশি হয় তাহলে তরল পদার্থ, আর অনেক বেশি হলে আন্তঃকণা আকর্ষণ, সেটা গ্যাসীয় পদার্থ। এখন দেখেন পরবর্তীতে আসেনি, আন্তঃকণা আকর্ষণটাই দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো বন্ধন শক্তি, একটা হলো আণবিক আকর্ষণ শক্তি। দুইটা বুঝছেন? আস্তে আস্তে শুরু করি। এই বন্ধন শক্তিটা কি, বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর আকর্ষণ। এখন দেখেন এইখানে ওয়ার্ডটা কি ইউজ করছে, পরমাণু। পরমাণু বলতে আমি কি কার্বনও বুঝি, আয়রনও বুঝি। তার মানে কি একটা পরমাণুর কথা বলছে। যে মনে করেন একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে লোহার টুকরা, এই যে লোহার টুকরা, লোহার টুকরা,
ভাই লোহার টুকরারে যদি আমরা জুম করে দেখি, জুম করে দেখলে দেখবো যে এই যে এরকম অনেকগুলা কণা থাকবে। কি থাকবে? কণা। হ্যাঁ, এই কণাগুলোর যদি আমরা জুম করে দেখি, এই কণাগুলো আসলে আয়রন। এই একটা আয়রন, এই যে আরেকটা আয়রন। এই আয়রন গুলো এত কাছে লাইগে আছে, এই লাইগে থাকার কারণটা কি? এই লাইগে থাকার কারণ হলো আন্তঃকোণা আকর্ষণ। লাইগে থাকার কারণটা কি? আন্তঃকোণা আকর্ষণ। কিন্তু এটাকে স্পেসিফিক ভাবে এই দুইটা যে আকর্ষণ দ্বারা একসাথে আছে, এই আকর্ষণটাকে বলা হয় বন্ধন শক্তি। বুঝাইতে পারছি? বন্ধন শক্তি। তার মানে কি? দুইটা পরমাণুর ভিতরে যে আকর্ষণ, সেটা বলা হয় বন্ধন শক্তি। এই বন্ধন শক্তিরই যদি আমরা বন্ধন শক্তি মনে না থাকে, আমরা ডাইরেক্ট বলতে পারি আন্তঃকণা শক্তি। আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ। বুঝাইতে পারছি? আন্তঃকণা আকর্ষণ বলতে অণুরও বোঝায়, পরমাণুরও বোঝায়। কিন্তু যদি পরমাণুর কথা স্পেসিফিক আসে, তাহলে এটা বন্ধন শক্তি। একটা পরমাণু আর একটা পরমাণু, দুইটা পরমাণু যদি একসাথে যুক্ত হয় যে আকর্ষণ শক্তির কারণে, সেটাকে বলা হয় বন্ধন শক্তি। এখন দেখেন আণবিক, এই যে আণবিক শব্দটার দিকে একটু খেয়াল করেন মাই ডিয়ার স্টুডেন্টস। আণবিক, আণবিক শব্দের অর্থই বোঝায় অণু। কিভাবে অণু? একটু দেখেন, এই যে এই জায়গায় আমরা কি বলছি? পারমাণবিক। পারমাণবিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে কি? পরমাণুর ভর। এই পারমাণু মানে কি? পরমাণু। পরমাণু, এটার সাথে তো কোনো দ্বিমত নাই। পরমাণু কি? মনে করেন কার্বন। কার্বন কি একটা পরমাণু? পরমাণুর ভর কি? মনে করেন কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম। এখানে তো কোনো সমস্যা নাই। তার মানে কি? পরমাণুর ভরে পারমাণবিক ভর বলে। বুঝাইতে পারছি? এখন দেখেন, অণুর ভর যেটা, ওই অণুর ভরে আমরা কি বলি? আণবিক ভর। আণবিক আণবিক ভর। অণুর ভরকে আমরা কি বলি? আণবিক ভর বলি। দেখেন, আণবিক ভর, এই আণবিক ভর মানে কি? এই যে দেখেন H2O, ধরেন পানি। পানির আণবিক ভর কত? 18 গ্রাম। বুঝাইতে পারছি? পারমাণবিক ভর আর আণবিক ভরের ভিতরে পার্থক্য কি? আণবিক ভর ডিল করে অণু নিয়া। এখানে যেহেতু বলছে আণবিক, তার মানে আণবিক, এই শব্দটা দেখলে আপনার মাথায় ঢুকার কথা যে অণু নিয়ে কাহিনী করতেছে। এখন দেখেন কি বলছে? সমযোজী যৌগের অণুসমূহের একে অপরের সাথে যে আকর্ষণ। ভাই সমযোজী যৌগই বুঝি না, অণুসমূহের একে অপরের সাথে যে আকর্ষণ কি বললেন? কিচ্ছুই বুঝি নাই। এই যে দেখেন, আস্তে আস্তে বুঝাই। ধরেন এই যে একটা পাত্র, পাত্রের মধ্যে আপনার কি পানি আছে? পুরা পানি আছে, পানি ভরা। হ্যাঁ, পানির ভরা। এখন এই পানির ভিতরে, এই পানি, এক গ্লাস পানির আছে, মনে করেন কত? 1 লিটার পানি আছে। এই 1 লিটার পানির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পানির অণু আছে। এখানে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পানির অণুটার দিকে যদি চাইয়ে একটু ভালো করে চাইয়ে দেখেন, এই পানির অণুগুলো এরকম। H2O, একটা H2O, ঠিক আছে। আরেকটা H2O, ঠিক আছে, সমস্যা নেই। আরেকটা H2O, ঠিক আছে। এই H2O, এটা 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 এরা একে অপরের সাথে যে আকর্ষণ, যে আকর্ষণটা দিয়ে লাগিয়ে থাকে, আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। কারণ কি? এইগুলো হলো অণু। অণু অণুগুলা যে আকর্ষণ, এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ। কিন্তু পরমাণুগুলা যে আকর্ষণ থাকে, এই যে পরমাণু, এই আয়রন আর আয়রন, সেটা বলা হয় বন্ধন শক্তি। এখন কথা হলো সমযোজী যৌগ কি? ভাই সমযোজী যৌগের অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো গিয়ে অধাতু আর অধাতু, দুইটা অধাতু মিললা যে যৌগটা তৈরি করে, সেই যৌগকে বলা হয় সমযোজী যৌগ। তার মানে কি? সমযোজী যৌগ বলতে এই জায়গায় বুঝাইছে পানি। পানির অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ। এখন কথা হলো ভাই, সমযোজী যৌগ বুঝি নাই, এখন আমি বুঝবো কেন কোনটা অধাতু কোনটা ধাতু? এই যে দেখেন, এইটার জন্য একটা ট্রিক্স। ট্রিক্স না, এটা হলো গিয়ে আপনাদের পর্যায় সারণীর যত ডান দিকে যাবেন, ডান দিকে গেলে সবগুলি অধাতু পাওয়া শুরু করবেন, অধাতু। এখন আপনাদের একটা জিগজ্যাগ সিরিজ আছে, এই যে দেখেন এটাই বলা হয় জিগজ্যাগ সিরিজ। এই যে জিগজ্যাগ সিরিজ মানে কি? পরমাণুর এই যে এই জিগজ্যাগ লাইনটা, এই লাইনটা আপনারা কি করবেন? আপনাদের পর্যায় সারণী থাকলে ওই জায়গায় জিগজ্যাগ সিরিজটা আঁকবেন। আঁকার পরে জিগজ্যাগ সিরিজের ডান পাশে যতগুলো আছে সবগুলো অধাতু। এই যে বোরন একটা অধাতু, কার্বন একটা অধাতু, নাইট্রোজেন একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু, ফ্লোরিনও একটা অধাতু। বাদ বাকি এই যে নিচের যেগুলো আছে, এই সিলিকন, আর্সেনিক, এই যে অ্যাস্টেটাইন, এগুলো সব অধাতু। এই যে নিয়ন আর্গন, এগুলো তো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের তো কাহিনী বা, এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এই জায়গায় ফসফরাস থাকবে, এই জায়গায় সালফার থাকবে। বুঝাইতে পারছি? তো এইগুলা কি? সবগুলো অধাতু। এখন অধাতু আর অধাতুর যদি যৌগ থাকে, তাহলে সেটা হলো সমযোজী যৌগ। এখন যদি আপনাকে বলে কার্বন ডাইঅক্সাইড, এটা কি এটা কি সমযোজী যৌগ নাকি আয়নিক যৌগ? আপনি দেখতেছেন কার্বন একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু, সবার প্রথম বলে দেবেন এটা একটা সমযোজী যৌগ। এখন যদি আপনাকে বলি পানি, পানি পানি কি যৌগ? পানির ভিতরে অক্সিজেন আছে, অক্সিজেন অধাতু। ভাই হাইড্রোজেন তো অধাতু না। হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হ্যাঁ একটা পাগলা লোক, ওরে মানুষ দুষ্ট মৌল বলে। কি বলে? দুষ্ট মৌল। দুষ্ট মৌল। দুষ্ট মৌল কেন বলে?
এ মাঝে মধ্যে ধাতুর আচরণ করে, এ মাঝে মধ্যে অধাতুর আচরণ করে, বুঝাইতে পারছি? হাইড্রোজেন মাঝে মধ্যে ধাতুর আচরণ করতে পারে, আবার অধাতুর আচরণ করতে পারে। এখন যখন এই যে পানি আর হাইড্রোজেন দুটো একসাথে হয়, তখন এটা হলো গিয়ে অধাতু। এটা অধাতুর মতন আচরণ করে, এটা অধাতুর মতন আচরণ করে। কারণ কি, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে না, অক্সিজেন একটা ইলেকট্রন ত্যাগ করে না, দুইজনই ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করলে ওরা সমযোজী যৌগ। এইগুলো আপনাদের রাসায়নিক বন্ধনে পড়ানো হবে। তো আপনাদের বুঝার সুবিধাতে যে সমযোজী যৌগগুলা কি কি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি যে দুই ভাগে ভাগ হয়েছে, পানির অণুগুলো একসাথে যে আকর্ষণ দ্বারা একসাথে যুক্ত থাকে সেটা হলো গিয়া আন্তঃআণবিক আকর্ষণ, এবং পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে সেটা হলো বন্ধন শক্তি। বুঝতে পারছি? এবং বন্ধনে আবদ্ধ। এখন দেখেন, এটা তো লোহার টুকরা দিলাম। এই যে আয়রন কি একটা ধাতু। আপনার কোনো সমস্যা আছে? আমারও সমস্যা নেই, আপনারও সমস্যা নেই। কারণ কি, এই জায়গায় আয়রন নাই, বাদ বাকি বামের গুলা তাহলে ধাতু। এই ধাতু আর ধাতুর ভিতরে যেই বন্ধনটা থাকে, এই যে ধাতু আর এই ধাতু আর ধাতু, এই যে আকর্ষণ আছে না, বন্ধন শক্তি আছে না, এই যদি এই বন্ধন শক্তিটা ধাতু আর ধাতুর ভিতরে হয়, ধাতু আর ধাতু প্লাস ধাতু, তাহলে এই বন্ধনটাকে, ওদের এই বন্ধনটা, এই বন্ডারে বলা হয় ধাতব বন্ধন। এখনই এই জিনিসটাই যদি অধাতু আর অধাতুর সাথে হয়, অধাতু আর অধাতু হয় কেমনে, বুঝাইতেছি। তাহলে ওইটা একটা বন্ড, ওদের বন্ডটাকে আমরা বলি অধাতব বন্ধন। বন্ধন ধরেন কয়লা চিনেন? এখন ভাই কয়লা তো চিনি না। এই যে দেখেন, কয়লা হলো গিয়ে একটা কয়লার টুকরা। দেখেন, ধরেন এটা একটা কয়লার টুকরা। এই কয়লার টুকরা যদি জুম করে তাকালে দেখবেন যে ছোট্ট এই যে কণাগুলো একটা একটার সাথে আকর্ষণে কঠিন ভাবে লেগে আছে। কয়লা একটা সলিড পদার্থ। এখন যদি এই কণাগুলোর আপনি জুম করে দেখেন, তাহলে গিয়ে দেখবেন যে এই কণাটা এরকম, আর এই কণাটা আসলে কার্বন। এই একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন। এই কার্বন কি, কার্বন এই জায়গায় আছে না, তার মানে কি, এই কার্বন হলো অধাতু। এই দুইটা অধাতু একটা আরেকটার সাথে যুক্ত আছে, যুক্ত থাকার কারণে কি হলো, এই বন্ধনটাকে বলা হলো অধাতব বন্ধন। বুঝাইতে পারছি? তো এই ছিল আমাদের পুরো আন্তঃকণা আকর্ষণ নিয়ে কাহিনী। তো কি হলো, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ অনেক বেশি, তরল পদার্থে একটু কম, গ্যাসীয় পদার্থে অনেক বেশি। এবং যদি কঠিন পদার্থটা, এই যে পদার্থটা যদি কঠিন হয়, এবং কঠিন পদার্থের ভিতরে পদার্থটা যদি পরমাণু দিয়ে গঠিত হয়, দুইটা পরমাণু একটার সাথে যুক্ত হয়ে যেই পদার্থগুলো তৈরি করে সেগুলো হলো বন্ধন শক্তি। আর আন্তঃআণবিক শক্তি হলো যেই পদার্থ দিয়ে তৈরি না, যে জিনিসটা আপনার অণু দিয়ে তৈরি, এক একটা অণু দিয়ে একসাথে মিলা যেটা হয়েছে, ওইটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। ওকে, এই ছিল আন্তঃকণা আকর্ষণ শক্তির পুরো কনসেপ্ট। ওকে, এখন আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। কণার গতিতত্ত্ব জিনিসটা কি? তো কণার গতিতত্ত্ব বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কণা জিনিসটা কি। আগের দুইটা পার্টে আমি দেখাই দিয়েছি যে কণা জিনিসটা কি, তাও আরেকটু বেসিক অনুযায়ী বেসিকটা দেখি। দেখেন, পদার্থের ক্ষুদ্রতম একক হলো কণা। কণা হইতে পারে পরমাণু, হইতে পারে অণু, হইতে পারে পরমাণু, হইতে পারে অণু। হ্যাঁ, এখন দেখেন, সেম জিনিস, জীবদের ক্ষুদ্রতম একক কি? কোষ। একটা বিল্ডিং বানাইতে গেলে ক্ষুদ্রতম জিনিস কি লাগে? ইট। একটা জ্যামিতির ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস কি? একটা বিন্দু। এগুলো তো বুঝি যে পদার্থের একটা ক্ষুদ্রতম একক হলো কণা। ধরেন এই যে লোহার টুকরা লোহার টুকরা লোহার টুকরা একটা পদার্থের ক্ষুদ্রতম একক কি? আয়রন। আয়রন একটা পরমাণু। বুঝাইতে পারছি? তো এইভাবে এখন দেখেন, পদার্থ হ্যাঁ, পদার্থ নিয়ে একটু আলোচনা করি। এটা 3 নম্বর চ্যাপ্টারে পড়া, কিন্তু এটা যদি বুঝেন তাহলে আরো ক্লিয়ার হবে। পদার্থ, আপনার মাথার ভিতরে যদি পদার্থ চিন্তা ভাবনা আসে, ডাইরেক্ট পানির চিন্তা ভাবনা করবেন, আরেকটা যে কোনো একটা জিনিস এই চিন্তা ভাবনা করবেন। ধরেন লোহা বলতে আমরা লোহা বুঝি না, লোহার টুকরাটা বুঝি। লোহার টুকরা, হ্যাঁ, বা রড। এই যে এতটুকু একটা রড, এই রডকে আমরা লোহা বলতে, লোহার টুকরা বলতে পারি। এই যে দেখেন, পানি আর লোহার টুকরা। এখন পদার্থ দুই প্রকার হতে পারে, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হলো ওই সকল পদার্থ যে সকল পদার্থের ভিতরে দুইটা বা একটার অধিক ভিন্ন পরমাণু থাকে। দেখেন, যৌগিক পদার্থ হলো পানির ভিতরে কি থাকে? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তার মানে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে না? দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকার কারণে এটা হলো যৌগিক পদার্থ। এখন যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো গিয়া অণু। কারণ কি, এই যে পানি যে বলি আমরা, এক গ্লাস পানি, এই যে এতটুকু পরিমাণ পানি আছে, এই পানির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি এই ছোট ছোট কণা আছে না? এই কণাগুলা যদি আপনি জুম করে দেখেন, এই কণাগুলো আসলে অণু। এই যে H2O, এই H2O আসলে একটা অণু। বুঝাইতে পারছি যে অণু জিনিসটা কি? অণু জিনিস, এই কনসেপ্ট গুলো আপনার বুঝতেই হবে, না বুঝলে আপনি আগাইতে পারবেন না। এখন দেখেন, মৌলিক পদার্থ
মৌলিক পদার্থ কেমন, যেমন দেখেন একটা লোহা টুকরা একটা মৌলিক পদার্থ। কেন? এই লোহার টুকরা যদি আপনি জুম করেন আপনি পদার্থ কণা পাবেন, কিন্তু সব কণাগুলো সেম কণা। এই আয়রন, এ একটা আয়রন, এ একটা আয়রন, এ একটা আয়রন, এ একটা আয়রন, সবগুলো আয়রনই। একটা মৌল ব্যতীত অন্য কোনো মৌল নাই। বুঝতে পারছি? একটা ব্যতীত অন্য কোনো মৌল নাই। এই কারণে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হলে গিয়া পরমাণু। বুঝাইতে পারছি? এই আয়রন একটা পরমাণু, পানি একটা অণু, এবং এই দুইটারে মিলায় কণা বলে। বুঝাইতে পারছি? বিভিন্ন পদার্থের ক্ষুদ্রতম একক কি? কণা। এখন কণা বলছে কি লেগে জানি, যাতে এটাও খুশি থাকে এটাও খুশি থাকে। এখন মনে করেন তরল পদার্থ পানি, পানির ক্ষুদ্রতম একক কি? পানির ক্ষুদ্রতম একক হাইড্রোজেন, বলতে পারতেন না। পানির ক্ষুদ্রতম একক বলতে হলে অণু আকারে বলতে হবে যে এটা অণু। আবার আপনি লোহার টুকরা যদি ক্ষুদ্রতম একক বলতে হয় আপনার পরমাণু হিসেবে ডিফাইন করতে হবে। এই কারণে দুইটারই ব্যালেন্স রাখার জন্য আমরা ডাইরেক্ট কণা বলি। ওকে, তো এখন আমরা কণার গতিতত্ত্বে আসবো, কণার গতিতত্ত্বে ঢুকি। এখন কণার গতিতত্ত্ব, আচ্ছা কণার গতিতত্ত্ব, কণা কি? অণু বা পরমাণু। অণু বা পরমাণুর গতি, গতি মানে কি? অণু আর পরমাণুর গতিতত্ত্ব মানে অণু আর পরমাণু যে গতিশীল, এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। দেখেন এই যে কণাগুলা যে গতিশীল নিয়ে আলোচনা করা হয়। ভাই কণাগুলা গতিশীল কেমনে? একটা কঠিন পদার্থ থাকতে পারে, মনে করেন কঠিন পদার্থ ইটের ভিতরে যে কণাগুলো আছে। আবার মনে করেন পানি এতটুকু বড়, পানির ভিতরে যে কণাগুলো আছে। গ্যাস একটা সিলিন্ডারের ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলা প্রতিনিয়ত নাড়াচাড়া করতেই আছে, প্রতিনিয়ত গতিশীল। এখন ভাই আমরা গতিশীল বুঝবো কেমনে? বুঝার সুবিধা হলো গিয়ে, মনে করেন পানি, এটা একটা পানি, আপনাদের বইয়ের ভিতরে এই এক্সপেরিমেন্টটা দেওয়া আছে। পানির ভিতরে কি করলেন? আপনি একটা রং ঢাললেন, ধরলেন আপনি কি রং ঢাললেন? আপনি বাসা থেকে কালির একটা ফোঁটা ঢাললেন, কালির এক ফোঁটা কালি ঢাললেন। এই এক ফোঁটা কালি কি করলেন? এক ফোঁটা কালি ঢাললেন, কালি। যখনই আপনি কালিটা ঢালছেন পানির ভিতরে, ঢালার পরে নাড়াচাড়া করবেন না, আপনার শরবতের মতো নাড়াচাড়া করার দরকার নেই। যখনই ঢালছেন, ঢালার পরে দেখবেন যে কালিটা একবার এই সাইডে যায়, একবার এমনে যায়, একবার এমন হয়, 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 একবার এরকম হয়, আস্তে আস্তে ভুল মানে এক সাইড থেকে আরেক সাইডে যায়, আরেক সাইড থেকে আরেক সাইডে যায়, এরকম ভাব। ডাইরেক্ট ডাইরেক্ট পানি পুতির মতন পড়ে যায় না, মানে এক সাইড থেকে আরেক সাইডে যায়। আরেক সাইডে যায় কেন? কারণ পানির অণু, এই যে মনে করেন এই সাইডে এমন 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 করে কেন? এই জায়গার পানি অণু ওরে এমবে ধাক্কা দেয়, এই জায়গার পানির অণু ওই পাশে ধাক্কা দেয়, এই জায়গার পানি অণু ওই পাশে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার মানে কি? এই পানির অণুটা গতিশীল। বুঝাইতে পারতেছি? পানির অণুটা গতিশীল। এখন আপনি যদি এটা রাইখা দেন না, রাইখা দেওয়ার পরে কি হবে? কিছুক্ষণ পরে দেখবেন যে এই পানির কালারটাই নীল, ব্লু হয়ে গেছে। ব্লু মানে কালিটা পরার পরে নীল কালি যখন দিছেন, পানি কালারটাই পুরোটার সাথে মিশে আছে। কারণ কি জানেননি? পানির এই অণুটা এদিকে নাড়াচাড়া করতেছে, আরেকটা অণু এদিকে নাড়াচাড়া করতেছে, এই কালিটা সব জায়গায় মিক্স হয়ে গেছে। বুঝাইতে পারছি? এটাই হলো কণার গতিতত্ত্ব। কণা যে গতিশীল, এই জিনিসটা নিয়ে তত্ত্ব বা আলোচনা করা হয়। বুঝাইতে পারছি? এখন দেখেন এই যে কণার গতিতত্ত্ব, আপনাদের বইয়ের ভিতরে কণার গতিতত্ত্বের সংজ্ঞাটা কি? কণার গতিতত্ত্বের সংজ্ঞা হলো গিয়া আন্তঃকণা আকর্ষণ এবং গতিশক্তি, এই দুইটার মাধ্যমে বা এই দুইটার সাহায্যে কঠিন তরল ও বায়বীয় অবস্থা ডিফাইন করা হলো গিয়া কণার গতিতত্ত্ব। এখন আন্তঃকণা আকর্ষণ কি? দুইটা কণার ভিতরে আকর্ষণ, এটা আগের পার্টে যদি ভালো মতন দেখা থাকেন তাহলে বুঝবেন। এবং গতিশক্তি কি? আমরা বাইরের একটা শক্তির কারণে কি হলো, আমাদের কণাটা একটা গতিপ্রাপ্ত হইলো, যে শক্তির কারণে কণাটা গতিপ্রাপ্ত হয়েছে সেটা হলো গিয়ে গতিশক্তি। এই দুইটার মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় অবস্থা ডিফাইন করা হয়। এখন আমি একটু সরে যাই, এটার একটা স্ক্রিনশট দিতে হবে, পরবর্তীতে আমরা এই কণার গতিতত্ত্ব আরেকটু ভালো করে দেখবো। ওকে, এখন আমরা মুছে ফেলি। দেখেন মুছে ফেলি, কতটুকু মোছা লাগবে? এই এতটুকু মুছে ফেলি সব। এই কণার গতিতত্ত্ব আগের পার্টটা যদি কেউ করে থাকে তাহলে এই কণার গতিতত্ত্ব তার পড়ার দরকারই নেই। দেখেন এবার ভালো করে চিন্তা ভাবনা করেন, এই যে একটা পাত্র, আরেকটা পাত্র, আরেকটা পাত্র, তিনটা পাত্র নিলাম। তিনটা পাত্রের ঢাকনা আছে, ঢাকনা লাগাই দিলাম, ঢাকনা লাগাই দিলাম, ঢাকনা লাগাই দিলাম। এই পাত্রের মধ্যে আমি কি করলাম? বরফ আছে না, বরফ, একটা বরফ। এটা কি? বরফ। নামটা মনে রাখেন যে এটা কি? বরফ। বরফটা কি? পানি, কিন্তু এটা কঠিন পদার্থ, সলিড। হ্যাঁ, এখন এই জায়গায় আমরা কি করলাম? আরেকটা পদার্থ রাখলাম। আরেকটা পদার্থ কি? পানি। পানি রাখলাম, কিন্তু এটা কি? তরল অবস্থায়। দেখে বুঝতে পারতেছেন যে এটা তরল, তরল ফ্লো করতেছে। এখন এই জায়গায় আমরা কি করলাম? পানি রাখলাম, কিন্তু পানি আমরা চোখেই দেখি না। কিরে ভাই পানি কই? পানি নাই। কারণ কি? পানি সব গ্যাস হয়ে গেছে, গ্যাস। তার মানে কি? এইটা হলো গিয়ে পানি, কিন্তু এটা গ্যাস অবস্থায় পানি। বুঝাইতে পারতেছি? এখন তিনটা জিনিস ব্যাখ্যা করব আমরা আন্তঃকণা আকর্ষণ এবং গতিশক্তি দিয়ে। এখন দেখেন, প্রথম যখন এই বরফটা ছিল, কঠিন পদার্থ ছিল, এটারে আমরা আগুন দিলাম, আগুন বা তাপ,
একটা মোমবাতির মাধ্যমে তাপ দিলাম, তাপ দিলে কি হবে, এই যে এইটা এই জিনিসটা এই বরফটা নিচে দেখি নিচে দেখাই, এই বরফটা ধরেন এটা বরফ, বরফের ভিতরে যে কণাগুলো ছিল পানির কণা, পানির কণা মানে কি পানির অণু, পানির অণুগুলা একটার সাথে আরেকটা একদম স্ট্রিক্ট ভাবে লাগা ছিল। এই যে মনে করেন এই একটা অণু, এই একটা অণু, দুইটার ভিতরে দূরত্ব কত, দূরত্ব অনেক কম, দূরত্ব কম কারণ কি ওদের ভিতরে আকর্ষণ বেশি, নিজে দুইজনের ভিতরে আকর্ষণ অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে কি হয়েছে, ওরা একটা আরেক সাথে লাগা থাকে, লাগা থাকার কারণে কি হয়েছে, ওরা লাগা থাকার কারণে ওরা কঠিন পদার্থ। এখন যখন এই যে তাপ দেন, ভালো করে খেয়াল করেন, তাপ আপনি যখন তাপ দিতেছেন, তাপ কিন্তু একটা শক্তি, এই যে তাপ, তাপ কিন্তু একটা শক্তি, এই তাপটাই পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হইতেছে, গতি শক্তি, তাপটাই কি হইতেছে গতি শক্তিতে। যখনই আপনি এই জায়গায় তাপ দেন, তাপ এই যে টি টি দিয়ে তাপ, তাপ দেওয়ার কারণে কি হয়, এই যে এইটা এই পরমাণু আর এই পরমাণু দুইটা একসাথে ছিল, এই যে হালকা একটু ডিস্টেন্স হয়ে গেছে, এবং হালকা একটু ডিস্টেন্স হওয়া মানে কি, কণা আগে যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে সরে গেছে, সরে যাওয়ার মানে কি, একটা কণা আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া মানে কি, গতি প্রাপ্ত হওয়া, গতি প্রাপ্ত হওয়া, প্রাপ্ত হওয়া, প্রাপ্ত হওয়া, হওয়া, গতিপ্রাপ্ত হইলো কেমনে, এই তাপ শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে, বুঝাইতে পারছি। এখন দেখেন যখনই আপনি তাপ দেন, এই যে কণাগুলা কি হলো, একসাথে ছিল না, একসাথে একসাথে না থেকে গেল, এই যে একসাথে না থেকে গেল একটু দূরে দূরে চলে গেল, যখনই একটু দূরে চলে গেল দুইটা কণা, তখন কি হলো, দূরে চলে যাওয়ার কারণে কি হলো, এদের ভিতরে আকর্ষণ দূরত্বটা একটু বাড়লো এবং আকর্ষণটা কমলো, কমার কারণে কি হলো, এটা তরল পদার্থ হয়ে গেল। এই যে দেখেন তরল, তরল পদার্থ হওয়ার হইলে কি হলো, দেখেন এই যে তরল, তরল যে হলো আপনি আগুন দেওয়ার কারণে কি হয়েছে, এটা তরল তরল পদার্থ হয়ে গেছে। তরল পদার্থের ভিতরে কি আকর্ষণ, আকর্ষণ আগের মতন থাকবে, আকর্ষণ আগের মতন থাকবে না, আকর্ষণ একটু কম থাকবে, কম থাকবে কারণ কি, আগেরটা একদম লাগিয়া ছিল, এই যে এটা দুইটা একসাথে লাগিয়া ছিল, এখন আর লাগিয়া থাকবে না, এখন কি হবে, ওই যে তাপ দিছেন গতিশক্তি, গতিশক্তির কারণে একটু দূরে গেল, এই যে একটু দূরে চলে গেছে, দূরে চলে এসে, দূরে চলে যাওয়ার কারণে কি হয়েছে, আকর্ষণ একটু কমছে এবং দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে। এখন এই যে এই জিনিসটাকে যদি আমরা আবার তাপ দিই, এই পানিরে ধরেন, এই পানিরে যদি আমরা আবার তাপ দিই কিছুর মাধ্যমে, ধরেন পানিরে আবার তাপ দিলে, এইবার তাপ দেওয়ার পরে দেখলেন যে গ্যাস হয়ে গেছে, আরে ভাই পানি আমরা চোখে খুঁজেই চোখটা দেখি না, মানে দেখতেই পারি না, তো কি হলো, এই যে পানির অণু, একটা পানির অণু, এই আরেকটা পানির অণু, পানি আর পানির অণুর ভিতরে যে দূরত্বটা ছিল, আকর্ষণটা ছিল, কম তো ছিল, কঠিনের তো কম ছিল, কিন্তু এইবার যখন আমি তাপ দিছি ওরে, ও এমন ছোটাছুটি করতেছে ভাই, এই জায়গা ও যাইতে 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 ওই এই জায়গায় চলে গেছে, বুঝাইতে পারছি, এর ভিতরে আকর্ষণ, আকর্ষণ নাই বললেই চলে ভাই, আকর্ষণ একদম কম, আকর্ষণ কম, এই আকর্ষণ কম মানে কি, আন্তঃকোণ আকর্ষণ একদম কম, মানে সবচেয়ে বেশি কম, এর আকর্ষণ নাই বললেই চলে, আকর্ষণ কম মানে কি, এদের দূরত্ব বেশি, দূরত্ব সবচেয়ে বেশি, এই দূরত্ব সবচেয়ে বেশি থাকার কারণে এরা মুক্তভাবে ছুটাছুটি করতে পারে, এই কারণে এটা গ্যাস, এবং ওদের দূরত্বটা, এদের দূরত্বটা একটু কম এবং আকর্ষণটা একটু বেশির কারণে এটা তরল, আর এদের আকর্ষণ অনেক বেশির কারণে এটা কঠিন। এইটাই হলো যে কণার গতিতত্ত্ব, আকর্ষণ, আন্তঃকোণ আকর্ষণ এবং গতি শক্তির মাধ্যমে এই জিনিসটা এক্সপ্লেইন করা হয়েছে, বুঝতে পারছি।